পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক হচ্ছে এই বাংলা পূর্ণমান 50 মার্কের একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, একেবারে সর্বশেষ। এটা হচ্ছে পার্ট 8, ঠিক আছে। এটা নিয়ে আজকের আমি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, দেখো, তোমরা জানো তোমরা মাধ্যমিক দেবে এই বছর, মানে সামনের 2022 সালে মাধ্যমিক দেবে। সেই মাধ্যমিক দেওয়ার আগে তোমাদেরকে কিন্তু এটাই কিন্তু যদি পরীক্ষা না হয় কিন্তু এটাই এই 50 নম্বরের এই মডেলের টাস্কটি খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর নির্ভর করে তোমাদের নাম্বারগুলো কীভাবে পাবে তোমরা, ঠিক আছে। এই জন্য এইটাকে একটু ভালো করে করার চেষ্টা করবে। প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে আলোচনা করব। ওকে, চলো প্রথমে দেখে নাও। 5 মার্ক দেওয়া হয়েছে এখানে, 1 × 5, প্রতিটি প্রশ্ন 1 মার্ক করে। একে থেকে দেখো 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.5। টোটাল 5 মার্ক। একের দাগে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর দেখো 2-এর দাগের কম বেশি 20টি শব্দ উত্তর লিখতে বলা হয়েছে। এখানেও দেওয়া হয়েছে, টোটাল 5টি কোশ্চেন দেওয়া হয়েছে, 5 মার্ক। 2.1, 2.2, তারপর দেখো 2.3, 2.4 এবং 2.5, টোটাল 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। 3-এর দাগে দেখো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে বলেছে। এখানে 3 মার্ক করে 2টো দেওয়া হয়েছে, 3 2 6 দেওয়া হয়েছে এবং প্রতিটি পার্টের জন্য ভাগ করে দেওয়া হয়েছে, 1+2, 1+2 দেওয়া হয়েছে। 4-এর দাগে দেখো কম বেশি 125টি শব্দের নিচে প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে। এখানে কিন্তু 4 মার্ক আছে। 5-এর দাগে দেখো 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু 5 মার্ক করে, 5 দিয়ে 10, ঠিক আছে। আর 6-এর দাগে দেখো একটা প্রশ্ন দেওয়া হয়েছে 150 শব্দের মধ্যে লিখতে বলেছে, এটাও 5 মার্ক। তারপর 7-এর দাগে দেখো গ্রামার পার্ট থেকে দেওয়া হয়েছে, এখানে 3টে দেওয়া হয়েছে, এই জন্য 3 মার্ক। 7.1, 7.2 এবং 7.3। 8-এর দাগে ব্যাস বাক্য সমাস নির্ণয় করে, এখানে প্রত্যেকটা 3 মার্ক, 3টে দেওয়া হয়েছে। আর কম বেশি 150 শব্দের প্রতিবেদন লিখতে বলা হয়েছে 9-এর দাগে, এটা 5 মার্ক দেওয়া হয়েছে। আর একটা বঙ্গানুবাদ দেওয়া হয়েছে, এটা 4 মার্ক। এই নিয়ে টোটাল 50 নম্বর তোমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে। এটা তোমাদেরকে কিন্তু বিদ্যালয় খুললে অবশ্যই সেই সময় কিন্তু জমা করতে হবে। এর উত্তরটা আমরা এখন দেখে নেব পরপর করে। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্নটা আমরা উত্তরগুলো করব। প্রথম কোশ্চেন কী আছে দেখে নেই। বলেছে একে দেখে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারাক পত্রিকায় ছাপা হয়েছিল, রাজা ও রানী, অ্যাক্সিডেন্ট, প্রথম দিন না স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। উত্তরটা হবে প্রথম দিন, প্রথম দিন। বুঝতে পেরেছ? পরে প্রশ্ন, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য, উৎপল কুমার বসু, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তরটা হবে খ, নবারুণ ভট্টাচার্য। এখানে ক খ, এখানে গ হবে, যাই হোক উত্তরটা হবে কিন্তু খ, নবারুণ ভট্টাচার্য। পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক। পরে প্রশ্ন, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে, মানসী, চিত্রা, পত্রপুট আর নৈবেদ্য। উত্তরটা হবে কি গ, পত্রপুট, ঠিক আছে। উত্তরটা হবে 1.3, উত্তরটা হবে গ, পত্রপুট। 1.4 বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন ওয়াটারম্যান, খ লর্ড কার্জন, উইলিয়াম জোন্স না উইলিয়াম হেস্টিংস। উত্তরটা হবে খ, লর্ড কার্জন। উত্তরটা হবে কি হবে, লর্ড কার্জন। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপর চলে যাচ্ছি 1.5 প্রশ্নটা করতে। 1.5 কোশ্চেন কী বলেছে দেখে নেই। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, দেখো দিন ও রাত্রি, এইটা কিন্তু শঙ্খ ঘোষ লেখেননি। দিনগুলি রাতগুলি এটা লিখেছে। পাঁজরে দাঁড়ের শব্দটা লিখেছে। ধুম লেগেছে হিত কমলে, এটাও লিখেছে। তাহলে ও দিন ও রাত্রি, উত্তরটা হবে কি ক, দিন ও রাত্রি। এইটা কিন্তু এই কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষ লেখেননি। তাহলে আমার 1-এর দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। এবার চলে যাচ্ছি 2-এর দাগের। কী বলেছে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1 প্রশ্ন, সমানি, সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি, চো কথাটির অর্থ কী? তো উত্তরটা এইভাবে লিখবে, সমানি, সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি, চো কথাটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। বুঝতে পেরেছ? তাহলে 2.1 প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাকে এইটা লিখতে হবে। চলে আসছি পরের প্রশ্ন,
2.2 আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তরে লিখবে এইটুকু, আফ্রিকা কবিতায় অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিমকাল। বুঝতে পেরেছো? আফ্রিকা কবিতায় দিনের অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিমকাল। এইভাবে পুরোটা লিখবে। বুঝতে পেরেছো? চলে যাই পরবর্তী প্রশ্ন। 2.3 কি বলেছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? উত্তর কীভাবে লিখবে দেখো, হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধার কথা বলেছেন। উত্তরটা এইভাবে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। 2.4 প্রশ্ন কি বলেছে দেখো, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? উত্তরটা কীভাবে লিখবে দেখো, মাভৈ কথাটির অর্থ হলো ভয় করো না। অরাজকতা সম্পূর্ণ সমাজকে নাড়া দিলেই তার মধ্যে লুকোনো প্রাণ জেগে ওঠে। ত্রিকালরূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন। তার আগমনে বসুন্ধরায় তৈরি হয় প্রলয়ের পরিবেশ। ভীত সশ্রত হয়ে পড়ে সমস্ত জীবকুল, কিন্তু এই ধ্বংসের মাঝেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। বুঝতে পেরেছ আশা করি। পরে প্রশ্ন, দুজন বন্ধু নখ আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তরা কীভাবে লিখবে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই। এনানজাং থেকে বন্ধুদের আসার কথা ছিল। 2 পয়েন্ট এভাবে সুন্দর করে লিখবে। ঠিক আছে? তাহলে 2 দাগে যে 5টি প্রশ্ন ছিল আমরা এইভাবে সুন্দর করে লিখে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই 3 দাগের। কী বলছে দেখে নিই, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3.1 তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? দেখো উত্তরটা এইভাবে লিখবে, প্রলয়োল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন। প্রলয়োল্লাস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বানসূচক মুক্তিটিকে ব্যবহার করে কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রলয়োল্লাস হলো ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির আনন্দ। স্বাধীনতার জন্য যে তরুণের দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, কবি তাদেরই জয়ধ্বনি করতে বলেছেন। কবির কথায় তারা হলো অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, কিন্তু তারাই সিন্ধু পারের সিংহদ্বারে আঘাত করে নতুন চেতনা বিপ্লবের বার্তাকে বয়ে আনে। অসুন্দরকে দূর করতে তারা ভয়ঙ্করের বেশ ধারণ করে পৃথিবীতে নবপ্রাণের প্রতিষ্ঠা ঘটায়। এ হলো বিপ্লবী যুব শক্তির প্রতি কবির মুগ্ধ অভিবাদন। তা বুঝতে পেরেছো? তাহলে এই 3.1 উত্তরটা কিন্তু তোমাকে কিন্তু এইভাবে সুন্দর করে লিখতে হবে। যেমন ভালো করে লিখবে, নাম্বারও ঠিকঠাক করে ভালোভাবেই পাবে। পরে প্রশ্ন, খুবই গরিব মানুষ হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? এই উত্তর কীভাবে লিখবে দেখো, প্রথমে আসি হরিদার পরিচয় দিয়ে পয়েন্ট দেবে। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। হরিদার দারিদ্র্যের ছবি কীভাবে করবে দেখো, হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা ক শহরের সবচেয়ে সরু গলির ভিতরের একটা ছোট্ট ঘরই তার সম্বল, খ বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই, গ বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময়ের অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। তাহলে এইভাবেই প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু সুন্দর করে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই 4 দাগের প্রশ্ন। কি বলছে দেখো, কম বেশি 125 শব্দের নিচের প্রশ্নটির উত্তর দাও। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সামলাল ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো 125 শব্দের মধ্যে লিখতে বলেছে, উত্তর কীভাবে লিখবে দেখো। উৎস, বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশের ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসাপরায়ণ নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশে তার সংলাপ সংখ্যা মাত্র 19টি, কিন্তু এই সামান্য কয়টি সংলাপেই তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। কতে ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী,
সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্থ নন, বরং উল্লাসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত ও বিদ্রোহিনী। খ. প্রতিহিংসা পরায়ণা। পালিত পুত্রকে সিংহাসন বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি দেখেছিল, শঙ্খজংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। হৃদয়হীনা, গতে হৃদয়হীনা। কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হল তার ভৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভে আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পত মূর্খরা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘর শত্রু বিভীষণ। বুঝতে পেরেছ? তাহলে এইভাবেই সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। এবার চলে যাই 5 দাগের। নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষা লেখো, কম বেশি 150 শব্দে। প্রথম কোশ্চেন, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। দেখো এই উত্তর কীভাবে লিখবে, দেখো রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পংক্তিতে অপমানিত আফ্রিকাকে এ কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনা ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত। সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকার উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকাই ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিক তথা সাম্রাজ্যবাদী দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকায় ক্রিয়াঙ্গ সরল মানুষগুলোকে লোহার হাত করি পুড়িয়ে মানুষ ধরা এই বর্বরে তাদের পরিণত করে কৃতদাসে। তাদের বর্বরতা ও লোভে আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এই সব অত্যাচারিত মানুষদের রক্ত ও অসুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড এইভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছে। এইভাবেই সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপরে 5.2 কি বলছে দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে এই কথা বলেছে? উত্তর এইভাবে লিখবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতিতে বক্তা বাবুজি বলতে অপূর্বকে বুঝিয়েছে। উক্তিটির বক্তা রামদাস তলওয়াকর। রামদাসের সঙ্গে কথোপকথনে অপূর্ব জানায় যে পুলিশকর্তা নিমাইবাবু তার কাকা এবং তার শুভাকাঙ্ক্ষী হলেও ভারতবর্ষের মুক্তিকামী বিপ্লবীরা তার থেকে অনেক বেশি আপনার নিজের। পরাধীন ভারতবর্ষের ব্রিটিশের দাসত্ব করেন নিমাইবাবু। ঠিক আছে, পরে প্রশ্ন 6 দাগের কি বলছে দেখো, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষা লিখতে বলেছে, কম বেশি 150 শব্দে। খিদ্দা এবার আমরা কি খাবো উদ্ধৃতিটি আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। খিদ্দা এবার আমরা কি খাবো উদ্ধৃতিটি আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। দেখো এই উত্তরে তুমি কিভাবে লিখবে, দেখো উত্তর এইভাবে লিখবে, গঙ্গার ঘাট থেকে মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বিজয় পর্যন্ত কনির যে যাত্রা তাতে কনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা ছিল ক্ষিতিশ সিংহ। তিনি কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনে সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতিশ কনিকে শিখিয়েছিলেন। প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত কনির অভ্যাস চলত। ক্ষিতিশ কনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন। কনি কখন কি কি খাবে সেই ব্যাপারেও ক্ষিতিশ নিয়ম জারি করেছিলেন। কনিকে প্রতিদিন 2টো ডিম, 2টো কলা এবং 2টো টোস্ট খাওয়ার কথা ক্ষিতিশ বলেন। এগুলো কনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কনির জ্বরে থাকতে হবে বলে ক্ষিতিশ জানায়। আর লোভ দেখিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকেই হারানোর জন্য ক্ষিতিশ এমনটা করেছিলেন। কনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতিশ আর কনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতিশ কনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন। সফলতা ও অর্জন ক্ষিতিশই দেওয়ালে 70 লিখে টাঙিয়ে দিয়ে কনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন।
তার তত্ত্বাবধানে দিনের পর দিন কনির এই কঠোর অনুশীলনই তাকে সাফল্যের সোপানে নিয়ে যায়। বুঝতে পেরেছ? তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এইভাবে, যেহেতু একটু বড় নাম্বার আছে, তার নাম্বারটা বেশি যেহেতু বেশি, তার জন্য এইভাবে সুন্দর করে উত্তরটা এইভাবে লিখতে হবে। চলে যাই পরের কোশ্চেনে। 7 দাগে কী বলছে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ হলো এক প্রকার বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। উত্তরটা কী হবে? ঘ, অব্যয় পদ। অনুসর্গ হলো এক প্রকার ঘ, অব্যয় পদ। 7.2 বিভক্তি কখনোই লুপ্ত হয় না। কর্মকারকে, সম্বন্ধ পদে, করণকারকে, কর্তৃকারকে। উত্তরটা হবে গ, সম্বন্ধ পদে। বিভক্তি কখনোই লুপ্ত হয় না, গ, সম্বন্ধ পদে। 7.3 নির্দেশকের একটি উদাহরণ হলো ক, হইতে, কর্তৃক, জন্যই, গুলি। উত্তরটা হবে নির্দেশকের একটি উদাহরণ হলো ঘ, গুলি। ঠিক আছে, ব্যাস 7.7 উত্তরগুলো হয়ে গেল। এবারে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে। ভোজ্য বস্তু, পোশাক পরিচ্ছদ, সন্ধানিক। প্রথম হচ্ছে ভোজ্য বস্তু। ভোজ্য বস্তু কি লিখতে পারি? ভোজ্যের বস্তু। এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস, বা এটা লিখতে পারো ভোজনের উপযুক্ত বস্তু। এটা হচ্ছে মধ্যপদরূপী কর্মধারায় সমাস। ঠিক আছে। পোশাক পরিচ্ছদ, এটা লিখতে পারি পোশাক ও পরিচ্ছদ। এটা কি সমাস? না দ্বন্দ্ব সমাস। সন্ধানিক, সন্ধ্যায় পালনীয় আহ্নিক। সন্ধ্যায় পালনীয় আহ্নিক, এটা কি? না মধ্যপদরূপী কর্মধারায় সমাস। বুঝতে পেরেছ? তাহলে ব্যাস বাক্য সহ যে সমাসগুলো হলো, এগুলো মাঠের দাগে যেগুলো, সেগুলো এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবার পরের কোশ্চেন বলছে 9 দাগের, কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। কীভাবে লিখবে দেখো, লর্ডসের রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। এইভাবে সুন্দর করে হিডিং দেবে। এবার লিখবে নিজস্ব সংবাদদাতা। এবার তুমি যেদিন লিখছো সেদিন ডেটটা দিয়ে দিবে। লর্ডস লিখে দিলে। লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিন ব্যাট বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই লাগাতার ব্যবধানে উইকেট ঝরিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 161 রান জয় পেল টিম ইন্ডিয়া। এইভাবে তোমাকে তোমার মতো করে ব্যাপারগুলো জেনে নিতে হবে, তারপর তোমাকে লিখতে হবে। এইভাবে একটা প্রতিবেদন তোমাকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার শেষ দেখো, 10 দাগের বঙ্গানুবাদ করতে বলেছে। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। অর্থাৎ গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। হি সি মানে সে দেখে, হেয়ার শোনে, অ্যান্ড ব্রিংস টু লার্ন অ্যাট হোম শোনে এবং গৃহে শিক্ষালাভ করতে শুরু করে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। গৃহই তার চরিত্র গঠন করে। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলথি মেন আর মেড। সুগৃহে সৎ এবং সুস্থ মানুষের সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? তাহলে 10 দাগের দেখতে পাচ্ছ, 10 দাগের এই যে এই বঙ্গমাত্রা এইভাবে সুন্দর করে বাংলা লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। অবশ্যই বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো থাকো। এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।